গত ৫ মে ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে ৪৭,০০০-এরও বেশি হামে আক্রান্ত রোগের সন্ধান পাওয়া গেছে। ঘটেছে একই দিনে ১৭টি শিশুর মৃত্যুর ঘটনা। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩১৭। বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে ৫৮টি জেলাতে এই সংক্রমণ ছড়িয়ে গেছে। এই চিত্র বাংলাদেশে গত ২ দশকে দেখা যায়নি। মাত্র ১.৫ মাসে ৪৭,০০০-এরও বেশি আক্রান্ত, ৩০০-রও বেশি মৃত্যু এবং ৫৮টি জেলায় একটি মহামারী ছড়িয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার নয়। বিলুপ্তপ্রায় হামের কেন এই মহামারী রূপ ধারণ জানবো আজকের দ্য জিস্ট এক্সপ্লেইনডে। হাম আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল থামছেই না, ৪০০ লোক রাখানি। গত ২৪ ঘন্টায় ১১ শিশু মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে রেকর্ড। বাংলাদেশ টিকা কার্যক্রমে একটি সফল দেশ হিসেবে পরিচিত। ১৯৮৫ সালে বাংলাদেশে ইপিআই বা এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন শুরু হয়, যেখানে প্রথম একটি হামের ডোজ দেওয়া হয়। এরপর ২০১২ সালে হামের দ্বিতীয় ডোজ চালু করা হয়। ২০১৬ সালে বাংলাদেশে হাম প্রায় বিলুপ্তপ্রায় হয়ে গেছিল। ২০১০ সালে যেখানে হামের কেস ছিল ১৪,৭৪৫টি, ২০১৬ সালে তা নেমে আসে মাত্র ৯৭২টিতে। বাংলাদেশে দুটি রুটিন ডোজের পাশাপাশি ৪ বছর অন্তর অন্তর একটি সাপ্লিমেন্টারি ক্যাম্পেইনও হয়। সর্বশেষ এই সাপ্লিমেন্টারি ক্যাম্পেইনটা হয়েছিল ২০২০ সালে। তাহলে হামের এই প্রাদুর্ভাব কেন হলো? এই প্রশ্নের কোনো নির্দিষ্ট একটি উত্তর নেই। নানা কারণে আজকের এই মহামারীর অবস্থায় আমরা এসে পৌঁছেছি। টিকাদানের হার কমে আসা। ২০১৯ সালে বাংলাদেশে হামের পূর্ণ টিকাদানের কভারেজ ছিল ৮৩.৯%। ২০২৩ সালে যা কমে ৮১.৬% এসে নামে। ২০২৪ সালে সেটি ছিল ৮৬.৬% এবং ২০২৫ সালে সেটি আসলে একটি রহস্যময় সংখ্যা এসে পৌঁছায়। বাংলাদেশ সরকারের ইপিআই কার্যক্রমের যে ওয়েবসাইট, সেখানে উল্লেখ করা আছে বাংলাদেশে ২০২৫ সালে ১২ মাস বয়সী বাচ্চাদের টিকার কভারেজ ছিল মাত্র ৫৯.৬%। যদিও বা সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্যটি পরে মুছে দেওয়া হয়। তবে এই ব্যাপারে ইপিআই এর উপপরিচালক ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ তথ্যটি সঠিক নয়, ওটা আপডেট করা হয়নি বিধায় ওরকম রয়ে গেছে। দ্য ডেইলি স্টার একটি প্রতিবেদন উল্লেখ করা হয় ২০২৩ সালে MR1 ডোজের কভারেজ ছিল ১০০.১%, MR2 ডোজের কভারেজ ছিল ৯৮.১%, কিন্তু ২০২৫ সালে তা যথাক্রমে ৯২.৭৩% এবং ৯০.৭৮% নেমে আসে। জেনে রাখা ভালো, হামের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের হার্ড ইমিউনিটিতে যেতে হয় এবং হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হলে আমাদের ৯৫% টিকা নিশ্চিত করতে হয়। অর্থাৎ প্রতি ১০০ জন শিশুর মধ্যে ৯৫ জন শিশুকেই হামের টিকার আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এই হাম একটি মহামারী রূপে ছড়িয়ে যেতে পারে। এছাড়া ২০১৪ এবং ২০২০-এর পরে বাংলাদেশে কোনো সাপ্লিমেন্টারি হাম টিকাদান ক্যাম্পেইন হয়নি। ফলে সরকারি উদ্যোগের অভাব হোক কিংবা মানুষের টিকা গ্রহণের আগ্রহের অভাব হোক, টিকাদানের হার ধীরে ধীরে কমে আসছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। রোহিঙ্গা ক্যাম্পের ভূমিকা। হামের প্রাদুর্ভাব শুরু হয়েছিল এবছর জানুয়ারিতে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে। সেখানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন, যার মধ্যে ১,৯০,০০০-ই হচ্ছে ৫ বছরের কম বয়সী শিশু। রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছে শূন্য ইমিউনিটি নিয়ে, অর্থাৎ তারা সেখানে কোনো হামের টিকা পায়নি। এর পেছনে বড় কারণ হচ্ছে রাখাইন রাজ্যে টিকা ব্যবস্থা গত বেশ কয়েক বছর ধরে ভেঙে পড়েছে। এই রোহিঙ্গা ক্যাম্পে ২০১৭ সালে প্রথমবারের মতো হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সে সময়কার সরকার ইমার্জেন্সি ভ্যাকসিনেশনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে, কিন্তু রোহিঙ্গাদের উচ্চ জন্মহার এবং নতুন নতুন রোহিঙ্গা প্রবেশের কারণে সবাইকে ২ ডোজ টিকার অধীনে আনা সম্ভব হয়নি। শরণার্থীদের স্বাস্থ্য বিষয়ক গবেষক, ইউনিভার্সিটি অফ মেলবোর্নের শিক্ষক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান খানের মতে, এই রোহিঙ্গা ক্যাম্প থেকে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। ভিটামিন এ এর অভাব। ২০২৪ সালে বাংলাদেশে ৩টি ভিটামিন এ ক্যাম্পেইনের শিডিউল ছিল, কিন্তু সেই ক্যাম্পেইনগুলো লঞ্চ করা সম্ভব হয়নি। এর ফলে বাংলাদেশের শিশুদের মধ্যে ভিটামিন এ এর ঘাটতি তৈরি হয়েছে। ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ IEDCR এর প্রধান বিজ্ঞানী ASM আলমগীরের মতে, ভিটামিন এ স্বল্পতার কারণে শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, যা হামের মতো রোগ থেকে সেরে ওঠার জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। বৈশ্বিক প্রেক্ষাপট। হামের আগ্রাসনের এই সংকটে বাংলাদেশ একা নয়। ২০২৪ সালে মোট ৫৯টি দেশে ৩,৫৯,৪৫০টি হামের কেস শনাক্ত করা গেছে, যা ২০২১ সালের তুলনায় ৬ গুণ। এর মাঝে অনেকগুলো দেশই হামকে বিলুপ্ত ঘোষণা করেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বেশ কিছু দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যার মধ্যে সবচাইতে উপরে আছে ভারত। এছাড়া এই তালিকায় পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর মতো দেশের নামও রয়েছে। এমনকি ২০২৫ সালে আমেরিকায় আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ২২৮৩ জন, যা ২০২৪ সালের তুলনায় ৮ গুণ বেশি। ২০২৫ সালের শুরুর দিকেই প্রায় ১২টি অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয় আমেরিকাতে। উল্লেখ্য যে ২০০০ সালে আমেরিকাতে হামকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরও হামের এই প্রাদুর্ভাব
বিশেষজ্ঞদের বিস্মিত করেছে। আমেরিকান বিশেষজ্ঞদের মতে ভ্যাকসিন হেসিটেন্সি কিংবা টিকাদানে অনীহা এই প্রাদুর্ভাবের প্রধান কারণ হতে পারে। এছাড়া 2025 সালে নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে কোভিড-19 এর ফলে সারা বিশ্বে হামের টিকাদান ব্যাহত হয়েছে। এই সংকট মোকাবেলায় সাপ্লিমেন্টারি ক্যাম্পেইনের কোনো বিকল্প ছিল না, কিন্তু হামের পর্যাপ্ত সাপ্লিমেন্টারি ক্যাম্পেইন কোনো দেশেই হয়নি। এছাড়া গবেষণাপত্রে এটা উল্লেখ করা হয়েছে মিলেনিয়াল জেনারেশনের মাদের শরীরে হামের অ্যান্টিবডি ধীরে ধীরে কমতে শুরু করেছে, যা সরাসরি তাদের নবজাতককে হামের আক্রমণের জন্য নাজুক করে তুলছে। ফলে এটা বলা যায় যে বৈশ্বিক প্রেক্ষাপটে হামের প্রাদুর্ভাব নতুন কিছু নয়, তবে হামকে বিলুপ্ত ঘোষণা করে দেয়া বাংলাদেশে নতুন করে হামের প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনক অবশ্যই। স্বাস্থ্যকর্মীদের আন্দোলন 2025 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন শ্রেণীর স্বাস্থ্যকর্মীরা দেশব্যাপী 3 দফায় বেশ কিছু আন্দোলন করেন। সরকারি নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ স্বাস্থ্য সহকারীরা বেশ কিছু দফা নিয়ে আন্দোলন করেন, যেমন 14তম গ্রেড নিশ্চিত করা, ট্রেনিং এর শর্ত ছাড়াই প্রমোশন নিশ্চিত করা, ডিপ্লোমা ডিগ্রিকে সরকারি মর্যাদা দেওয়া ইত্যাদি। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে যারা টিকা পৌঁছে দেন তাদের 9 মাস ধরে বেতন বন্ধ ছিল বলে অভিযোগ করা হয়। বিভিন্ন কারণে মাঠে গড়ানো এইসব আন্দোলনের ফলে প্রায় 1,20,000 ইপিআই সেন্টার বন্ধ হয়ে যায়। নিয়মিত টিকা সেবা থেকে বঞ্চিত হয় প্রায় 1.5 লক্ষ মা এবং শিশু। ধারণা করা হয় হার্ড ইমিউনিটি অর্জনের ক্ষেত্রে এটি একটি বড় বাধা ছিল। বিগত সরকারের অব্যবস্থাপনা 1998 সালের আগে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু ছোট ছোট প্রজেক্ট দিয়ে চলত, যেমন টিউবওয়েল বসানোর জন্য একটি প্রজেক্ট, পোলিও টিকার জন্য একটি প্রজেক্ট, পরিবার পরিকল্পনার জন্য একটি প্রজেক্ট ইত্যাদি। এই পদ্ধতিতে কিছু সমস্যা ছিল, যেমন প্রতিটি প্রকল্পের পরিচালকের জন্য আলাদা বাড়ি, আলাদা গাড়ি, আলাদা অফিসের প্রয়োজন হতো। এতে খরচ অনেক বেড়ে যেত এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা বেশ কষ্টকর হতো। এই সমন্বয়হীনতা দূর করতে 1998 সালে সরকার এবং বিদেশি উন্নয়ন সহযোগীরা যেমন বিশ্বব্যাংক সবাই মিলে সিদ্ধান্ত নেয় বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত প্রকল্পকে একসাথে করে এক ছাতার নিচে নিয়ে আসা হবে। এর নাম দেওয়া হয় সেক্টর প্রোগ্রাম। এই সেক্টর প্রোগ্রামের আওতায় 5 বছরের একটি মহাপরিকল্পনা নেওয়া হতো, যেখানে সমস্ত প্রকল্প একসাথে বাস্তবায়ন করার চেষ্টা করা হতো। যেখানে সমস্ত প্রকল্প একসাথে করে আগামী 5 বছরে কোথায় কি প্রকল্প হবে, কত টাকা লাগবে, কে এই টাকা দেবে, সরকার দেবে নাকি উন্নয়ন সহযোগীরা দেবে, এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতো। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই সেক্টর প্রোগ্রামে কিছু সমস্যা চিহ্নিত করে, যেমন একাধিক অপারেশনাল প্ল্যান বা ওপির মধ্যে একই ধরনের কাজের পুনরাবৃত্তি বা ওভারল্যাপিং হচ্ছিল। ফলে একই কাজের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে খরচ করা হচ্ছিল। অবকাঠামো নির্মাণে বেশ কিছু সমন্বয়হীনতা দেখা যাচ্ছিল এবং জবাবদিহিতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছিল, এবং বেতন বৈষম্য দূর করতে সেক্টর প্রোগ্রামের অধীনে সমাধান করা কষ্টকর হয়ে যাচ্ছিল। ফলে অন্তর্বর্তীকালীন সরকার বিগত 27 বছর ধরে চলে আসা সেক্টর প্রোগ্রামকে বাতিল ঘোষণা করে এবং 1998 পূর্ব প্রকল্প ভিত্তিক পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই আমূল পরিবর্তনের ফলে ইউনিসেফ থেকে টিকা কেনার ক্ষেত্রে কিছুটা কাঠামোগত জটিলতা দেখা দেয়, যা টিকার সরবরাহে প্রভাব ফেলে। যদিও বা সরকার এই স্থবিরতা ঠেকাতে বেশ কিছু ব্রিজিং প্রজেক্ট হাতে নেয়। এই ব্রিজিং প্রজেক্টের উদ্দেশ্য ছিল সেক্টর প্রোগ্রামের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা এবং টিকা সরবরাহ নিশ্চিত করা। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা এবং অনুমোদনের দীর্ঘসূত্রিতার কারণে এসব কিছুই কার্যকর হয়নি। 2025 সাল পর্যন্ত কোনো প্রজেক্টে কোনো প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়নি। ফলে এই নতুন পদ্ধতির অধীনে টিকা ক্রয়ের প্রক্রিয়াও পিছিয়ে যায়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক প্রফেসর বেনজির আহমেদ বলেন, এভাবে হেসে খেলে একটি কার্যকর পদ্ধতিকে বাতিল করা সরকারের উচিত হয়নি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এক্সিট প্ল্যানও ছিল না বলে তিনি দাবি করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান বলেন, পুরাতন পদ্ধতি পরিবর্তনের ফলে বিভিন্ন বিভাগের মধ্যে প্রচুর সমন্বয়ের প্রয়োজন ছিল, কিন্তু এই সমন্বয় যত জলদি করতে পারবো বলে আমরা ধারণা করেছিলাম তার চাইতে অনেক বেশি সময় লেগে যায়। তার মতে এই কালক্ষেপণ আমলাতান্ত্রিক জটিলতার কারণে হয়েছে। সেপ্টেম্বর 2025-এ অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটি সিদ্ধান্ত নেয় হামের টিকার জন্য সরকারি বাজেটের 50% ইউনিসেফ থেকে সরাসরি কেনা হবে আর বাকি 50% কেনা হবে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে। এছাড়া ইউনিসেফের সাথে টিকার দাম নিয়ে নতুন করে নেগোসিয়েশন করার জন্য নির্দেশ দেওয়া হয়। ইপিআই এর একজন কর্মকর্তা গত এপ্রিল মাসে গণমাধ্যমকে জানিয়েছেন এই সব সিদ্ধান্ত জটিলতা তৈরি করেছে এবং এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্তের অধীনে কোনো টিকা এখনো এসে পৌঁছায়নি। ইউনিসেফের প্রতিনিধি লারা ফ্লাওয়ার্স বলেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তিনি বলেন, ফর গড সেক ডোন্ট ডু দিস। স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, আগের নিয়মে একজন পরিচালক ইউনিসেফকে সরাসরি টিকার জন্য পারচেস অর্ডার দিতে পারতেন, কিন্তু নতুন নিয়মে দুটি ভিন্ন ক্যাবিনেট কমিটি থেকে অনুমোদন নিতে হচ্ছিল, যা 2-3 মাস সময় লাগিয়ে দিচ্ছিল। এছাড়া উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে টিকা ক্রয় করার অভিজ্ঞতার অভাবও ছিল কর্মকর্তাদের মধ্যে। এটাও পরিস্থিতি আরো জটিল করে তোলে। 2014 এবং 2020 এর পরে 2024 সালে হাম রুবেলার একটি সাপ্লিমেন্টারি ক্যাম্পেইন শিডিউলড ছিল,
কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি পিছিয়ে 2025 সালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালেও এই ক্যাম্পেইন বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগগুলোর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান তার এক লিখিত বক্তব্যে জানান, 2025 সালের মার্চে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভির তরফ থেকে সরকারকে হামের স্পেশাল টিকাদানের ক্যাম্পেইনের কথা জানানো হয়। সে লক্ষ্যে সেপ্টেম্বর 2025 এবং মার্চ 2026-এ হামের টিকার দুটি শিপমেন্ট দেশে আসার কথা ছিল। মার্চ 2025-এ গ্যাভি যখন সরকারকে হামের টিকাদানের ক্যাম্পেইনের ব্যাপারে অবহিত করে, সেই সময়ে গ্যাভি কিংবা ইউনিসেফের পক্ষ থেকে হামের প্রাদুর্ভাব নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। প্রফেসর সাইদুর রহমান আরো বলেন, বিএনপি সরকার এই মুহূর্তে যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালাচ্ছে সেটি মার্চ 2025-এ গ্যাভির অনুমোদন করা ভ্যাকসিনেরই অংশ। প্রফেসর সাইদুর রহমান আরো দাবি করেন, 2025-26 অর্থ বছরে ইপিআই ভ্যাকসিনের জন্য সরকারের বরাদ্দ ছিল 842 কোটি টাকা। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর এপি ভ্যাক্স প্রোগ্রামের আওতায় আরো 609 কোটি টাকা টিকা কেনা বাবদ বরাদ্দ করা হয়। ফলে 842 কোটি টাকা বাজেটের 50% এবং এডিবির অনুমোদন করা 609 কোটি টাকা মিলে প্রায় 1000 কোটি টাকা টিকা বাবদ বরাদ্দ করা হয়েছিল। তিনি দাবি করেন, 1000 কোটি টাকার টিকা অনুমোদন করার পর বাকি 50% উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে যদি কেনার সিদ্ধান্ত হয়, সেটি হামের টিকার সরবরাহে কোনো প্রভাব ফেলার কথা না। তবে তিনি এটা স্বীকার করেছেন, আর্থিক অনুমোদন এবং অর্থ ছাড়ের মধ্যে কিছু সময়ের ব্যবধান ছিল, যা আমলাতান্ত্রিক জটিলতার কারণেই ঘটেছে। এছাড়া তিনি আরো দাবি করেন, 2026 সালের 11 ফেব্রুয়ারি ইউনিসেফের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়, যেখানে উন্মুক্ত ক্রয় বনাম সরাসরি ক্রয়ের তুলনামূলক চিত্র উঠে আসে। কিন্তু পরদিন 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ফলে সরকার এই বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি এটাও দাবি করেন, সেই চিঠিতে হামের প্রাদুর্ভাব নিয়ে কোনো ধরনের সতর্কবার্তা ইউনিসেফ দেয়নি। ফলে এই চিঠি শুধুমাত্র একটি পদ্ধতিগত আলোচনা ছাড়া আর কিছুই ছিল না, যার ফলে সরকার কোনো ইমার্জেন্সি অ্যাকশন নেয়নি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অন্তর্বর্তীকালীন সরকারের উন্মুক্ত টেন্ডার কার্যক্রম বাতিল ঘোষণা করে এবং সরকার সরাসরি ইউনিসেফ থেকে টিকা ক্রয়ের সিদ্ধান্ত নেয়। গত 6 মে 2026 তারিখ বাংলাদেশে ইউনিসেফ এবং গ্যাভির পক্ষ থেকে 15 লাখ ডোজ টিকা এসে পৌঁছেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বলেছেন, শিশুদের টিকাদান নিশ্চিত না করা একটি ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার উভয় সরকারকেই এই সংকটের জন্য সরাসরি দায়ী করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের টিকাদানের ক্ষেত্রে কোনো অবহেলার অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখা এবং তদন্ত করার জন্য তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। তিনি এটিও জানিয়েছেন, তিনি এই বিষয়ে তদন্ত করার জন্য সরাসরি প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবেন। বর্তমান সরকারের সুস্পষ্ট অভিযোগ বনাম অন্তর্বর্তীকালীন সরকারের দায় মুক্তির দাবি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সিদ্ধান্ত বনাম তাদের অদূরদর্শী পদক্ষেপ। বিলুপ্তপ্রায় হামের মহামারী রূপে ফিরে আসার পেছনে প্রকৃত কারণ যাই হোক না কেন, কঠিন বাস্তবতা হচ্ছে আমাদের শিশু স্বাস্থ্য এখন বেশ নাজুক অবস্থায় এসে পৌঁছেছে। বর্তমান সরকারের নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে আউট অফ সিলেবাস এই চ্যালেঞ্জটি সরকার কিভাবে মোকাবেলা করে সেটির উপর নির্ভর করছে লক্ষ লক্ষ শিশুর স্বাস্থ্য সুরক্ষা।